বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, প্রভাষক পদার্থবিজ্ঞান, সরকারি সুন্দরবন আদর্শ কলেজ, খুলনা। আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের ম্যাথমেটিক্যাল ফিজিক্স এর কচির সমাকলন উপপাদ্যটি দেখব এবং দু একটির প্রয়োগ দেখব। প্রথমে আমরা আসি যেসব সমাকলন বা ইন্টিগ্রেশন সহজে সমাধানযোগ্য নয়, সেসব ক্ষেত্রে আমরা কচির সমাকলন উপপাদ্যটি প্রয়োগ করি। কচির সমাকলন উপপাদ্যটি আমরা এখানে নিম্নে লেখা হলো। তা এখানে আমাদের খেয়াল করা কয়েকটি বিষয় আমরা একটু বলি যে এখানে n+1, এখানে হরে রয়েছে n+1 আর এখানে রয়েছে n ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ এখানে যদি আমাদের থাকে n+1 অর্থাৎ এটা যদি আমাদের থাকে 4, এটা যদি আমাদের থাকে 4, তাহলে এখানে 3+1, তাহলে এখানে আমাদের হবে 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল এখানে হবে। আর এখানে d⁴n ভাগ dzn এখানে দেখানো হয়েছে। তাহলে এখানে যদি আমাদের n এর পাওয়ার যদি 4 হয়, n যদি আমাদের 4 হয়, n এর পাওয়ার যদি আমাদের 4 হয়, তাহলে আমাদের এখানে n+1, তাহলে আমাদের এখানে আসলে 3+1, 3+1, এটা আছে আমাদের n, এখানে d⁴n dzn, অর্থাৎ এখানে d³ ভাগ dzn, অর্থাৎ 3 বার ডিফারেনশিয়াল করতে হবে যদি আমাদের এখানে 4 হয়ে থাকে। তাহলে আরেকটা আছে z=a, অর্থাৎ যে মানের জন্য কোন সমাকলনের হরের মান শূন্য হয়, এখানে z-a আছে, যদি আমি z=a ধরি তাহলে ইহার মান শূন্য হবে। তাহলে আমাদের কচি সমাকলনের ক্ষেত্রে 3টা কাজ করতে হবে। প্রথম কাজটা আমি বলি, আগে সিঙ্গুলার বিন্দু নির্ণয়, অর্থাৎ যদি হরের মান শূন্য করতে হবে, সেটা হচ্ছে আমার সিঙ্গুলার বিন্দু। এখানে z=a ধরতে হবে, তাহলে সিঙ্গুলার বিন্দু পাওয়া যাবে এখানে। আরেকটা বিষয়, সেটা কার্ভের মধ্যে অবস্থিত কিনা সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা একটা বদ্ধ কার্ভ নেব। এই বদ্ধ কার্ভের জন্যই মূলত কচির সমাকলন উপপাদ্যটি প্রযোজ্য। বদ্ধ কার্ভের জন্য প্রযোজ্য, সেটা বদ্ধ কার্ভের মধ্যে অবস্থিত কিনা। বদ্ধ কার্ভের দেখা যাচ্ছে ব্যাসার্ধর মান দিয়ে আছে 5, আর এখানে সমীকরণ থেকে পাওয়া গেছে z-6, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 5, কিন্তু আমাদের এখানে এই মানটা মনে করলাম আছে 6, z-6 আছে। আর আমাদের ব্যাসার্ধ, এটি ব্যাসার্ধের মান দিয়ে আছে 5, সেক্ষেত্রে এই ক্ষেত্রে এটা কার্ভের বাহিরে অবস্থিত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এটা কচির সমাকলন উপপাদ্যটি প্রযোজ্য হবে না। এরপর হচ্ছে আমরা কচির সমাকলনের সূত্রটি লিখব। এখানে যেটা দেয়া আছে fz, এখানে 2πi বা n ফ্যাক্টোরিয়াল d⁴n ভাগ dzn fz, এখানে z=a। তারপর কতবার ডিফারেনশিয়াল করতে হবে, এটা আমরা ডিফারেনশিয়াল এখান থেকে দেখতে বুঝবো। এখানে পাওয়ার যেটা হবে n+1, পাওয়ার যদি হয় 7, তাহলে একে 6 বার ডিফারেনশিয়াল করতে হবে, একবার কমে যেয়ে, এবং পরবর্তীতে সিঙ্গুলার বিন্দুর মান বসাতে হবে। এটি হচ্ছে আমাদের কচির সমাকলন উপপাদ্যটি। এবার আমরা একটি অঙ্ক দেখার চেষ্টা করব। প্রথমে আমরা দেখি যে এই সূত্রের ফর্মুলা অনুসারে এখানে সমাকলন মান দেয়া আছে ক্লোজ ইন্টিগ্রাল e⁴2z z+1 এর পাওয়ার 4। তো আমরা এখান থেকে সহজে যদি যেতে চাই, এই সমীকরণটা বসাই, তাহলে আমরা এখানে কচির সমাকলন উপপাদ্যটি বসাই দিলাম। এবার আমরা দেখি যেখানে n+1, এখানে আছে n ফ্যাক্টোরিয়াল, যদি এখানে পাওয়ার হলো 4, তাহলে এখানে অবশ্যই পাওয়ার হবে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। এখানে n এর কারণে চলে আসে এখানে 3 ফ্যাক্টোরিয়াল, যেহেতু 4 হচ্ছে 3+1, 3+1। এখানে n+1 এখানে রয়েছে, এটাই আসলে মূলত এই 4 হচ্ছে n+1 এর মান, 4+1 এর মান। তাহলে n এর মান হচ্ছে এখানে 3, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল দিলাম। একইভাবে ডিফারেনশিয়াল হবে আসলে পাওয়ার যদি 4 হয় তাহলে 1 কমে যাবে, অর্থাৎ d³ এটা বসে যাবে e⁴2z। আর হচ্ছে হলো সিঙ্গুলার বিন্দু, এখানে z+1 রয়েছে, এটার মান কখন শূন্য হবে, যদি z আমাদের -1 হয়, তাহলে আমাদের এই মানটা শূন্য হবে।
তো প্রথমে আমরা দেখে আসছি সিঙ্গুলার বিন্দুর মান নির্ণয় করছি এখানে z = -1 এটি কার্ভের মধ্যে অবস্থিত কিনা অবশ্যই কার্ভের মধ্যে অবস্থিত হতে হবে। কচি সমাকলনের সূত্রটি বসায় দিলাম এখানে। তারপরে হচ্ছে আমাদের কতবার ডিফারেন্সিয়েট করতে হবে, যদি এখানে পাওয়ার যত থাকবে তার থেকে 1 কম, আর সিঙ্গুলার বিন্দুর মান বসাইতে হবে। সিঙ্গুলার বিন্দু এখানে যেটা পাবো যেটির মান এখানে বসাই দিব। পরবর্তী লাইনে আমরা আসি। তাহলে এই সমীকরণটিতে আমরা 2πi বসালাম এখানে। 2πi বসানোর পরে এখানে 3 ফ্যাক্টোরিয়াল বসাই দিলাম। এখানে 3 বার ডিফারেনশিয়াল সেভাবে বসাই দিলাম। আর e⁻²z। আর এখানে হচ্ছিল সিঙ্গুলার বিন্দুর জন্য z = -1, যেহেতু z +1 রয়েছে, z = -1 ধরে তাহলে এই হরের মান শূন্য হবে। এটাই হচ্ছে আমার সিঙ্গুলার বিন্দু বা ব্যতিক্রমী বিন্দু। তাহলে আমরা দেখতে পারতেছি যে এখানে 2πi এখানে 3 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 3 × 2 × 1 6 হবে এখানে। আর এখানে d³/dz³ e⁻²z। যদি আমরা এটা করার চেষ্টা করি d/dz যদি আমরা e⁻²z কে যদি করি তাহলে আমি পাবো e⁻z এর মান e⁻z, আর এই 2z কে পুনরায় ডিফারেনশিয়েট করলে পাওয়া যাবে হচ্ছে 2, অর্থাৎ 2e⁻²z যদি আমি এখন d²/dz² করি এখানে 2e⁻²z যদি আমি এটাকে করি তাহলে আমি পাবো হচ্ছে 4e⁻²z। এবং সর্বশেষ যদি আমি d³ যদি করি, z³ করি 4e⁻²z যদি করি তাহলে আমরা এটাই আমরা মানটা পাবো। 3 বার ডিফারেনশিয়েট করলে 8e⁻² পাওয়া যাবে। z = -1 বসাই দেবো যেহেতু সিঙ্গুলার বিন্দুর কারণে। যদি এদিকে আমরা করি এই 2 কাটা যায় তাহলে আমরা লিখতে পারি 8πi, 8 টা আগে চলে আসছে, 3 × 1 এখানে e⁻²z আর এখানে z = -1। পরবর্তী লাইনে আমরা z এর জায়গায় এখানে আমরা -1 বসাই দিব, z এর জায়গায় -1 বসাই দেব। তাহলে আমরা পাচ্ছি 8πi এখানে থাকতেছে e⁻²। যদি এটা হরে চলে আসে তাহলে আমাদের e² হয়ে যাবে। এভাবে একটি সমীকরণ সমাধান আমরা করতে পারি। এবার আমরা কচি সমাকলন উপপাদ্যটি দেখব। কচি সমাকলন উপপাদ্যটি অবশ্যই একটি কার্ভের মধ্যে অবস্থিত হতে হবে। যদি আমাদের f(z) বস্তুনিষ্ঠ হয়, যাহা হচ্ছে একটি বৃত্তের অভ্যন্তরে বা কার্ভের অভ্যন্তরে, তাহলে যেকোনো বিন্দু A যদি কার্ভের মধ্যে অবস্থিত হয়, এখানে C এর অভ্যন্তরে অবস্থিত হয়। কচি সমাকলন উপপাদ্যটি হচ্ছে এখানে ক্লোজ ইন্টিগ্রাল f(z) z - a dz এখানে 2πi এখানে a যদি ফাংশন এখানে বসে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা, যেটা একটু পরে আমরা দেখার চেষ্টা করব। তাহলে আমরা f এর সমান লিখতে পারি f mod fz z = a, এখানে z = a হলে এটা এই সমীকরণটা আমাদের প্রযোজ্য হবে। আর একটা সিঙ্গুলার বিন্দু বের করতে হবে যে মানের জন্য হরের মান 0। এখানে যেহেতু z - a রয়েছে তাহলে এখানে z = a এর মানের জন্য সিঙ্গুলার বিন্দু পাওয়া যাবে। এবার আমরা এই সমীকরণকে সমাধান করার চেষ্টা করব। ১ নম্বর সমীকরণ, ইহাকে যদি ডিফারেনশিয়াল করি, এর সাপেক্ষে যদি ডিফারেনশিয়াল করি তাহলে আমরা কি পাবো? এখানে আমরা একটা ডিফারেনশিয়াল অন্ততপক্ষে দেখাই যে এই সমীকরণকে আমরা আসলে এর সাপেক্ষে ডিফারেনশিয়াল করব। তাহলে আমরা d/dA 1/z - a এটাকে যদি ডিফারেনশিয়াল করি তাহলে d/dA z এর -1। আমরা ডিফারেনশিয়াল করলে জানি যে পাওয়ার গুণ পাওয়ার 1 মাইনাস। তাহলে এই মাইনাসটার জন্য আমরা পাওয়ার গুণ পাওয়ার 1 মাইনাস এটা চলে আসতেছে। তাহলে আমরা লিখতে পারি -1 z - a পাওয়ার গুণ পাওয়ার 1 মাইনাস, তাহলে -2 পুনরায় যদি a কে ডিফারেনশিয়াল করি d/dA
যদি আমরা মাইনাস এ কে যদি করি তাহলে আমরা পাবো হচ্ছে হলো এই মাইনাসে প্লাস, তাহলে আর জেড মাইনাসের -2 আছে, তাহলে আমাদের 1 মাইনাস জেড মাইনাস এ এর স্কোয়ার হয়ে যাবে। যে জিনিসটা আমরা দেখে আসছি যে এফ জেড মাইনাস এ এর হোল স্কোয়ার ডিজেড, আর এখানে 2 পাই আই থেকে যাচ্ছে। আমরা যদি একবার ডিফারেনশিয়াল করি এফ এ কে, তাহলে আমরা লিখতে পারবো হলো এফ এফ রেফ, অর্থাৎ একবার রেফ দিলাম, অর্থাৎ একবার ডিফারেনশিয়াল এ কে করতেছি, তাহলে এটা আমরা পাবো একবার ডিফারেনশিয়াল করলে। পরবর্তী লাইনে সাদা যদি আমরা লিখি এফ জেড মাইনাস এর স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 2 পাই আই, এখানে ডি বাই ডি জেড এর এফ জেড, অর্থাৎ একবার ডিফারেনশিয়াল, একবার রেফের কারণে একবার ডিফারেনশিয়াল, এখানে জেড মাইনাস এর এখানে লিখে দিলাম, এখানে জেড মাইনাস এ যেহেতু জেড ইকাল টু এ রয়েছে। এবার আমরা এই সমীকরণটা যে দুইবার এই সমীকরণটা যদি আমরা পুনরায় এর সাপেক্ষে ডিফারেনশিয়াল করি, তাহলে আমরা পাবো আসলে এখানে জেড মাইনাস এ এর কিউব পাবো। আগে পেলাম স্কোয়ার, এবার পরে কিউব, এখানে 2 পাই আই এফ, এখানে যেহেতু পুনরায় ডিফারেনশিয়াল তাহলে এফ দুইবার, এফ রেফ আছে দুইবার, অর্থাৎ দুইবার ডিফারেনশিয়াল করে আমরা এটা পাবো। তাহলে আমরা এটাকে যদি লিখি এফ জেড মাইনাস এ ডি জেড, আর এই 2 টা এখানে চলে আসবে, এখানে 2 ফ্যাক্টরিয়াল আকারে লেখা যায়, 2 ইকুয়াল 2 ফ্যাক্টরিয়াল লিখতে পারি, যেহেতু ফ্যাক্টরিয়াল একটা উপাদান আমরা পরবর্তীতে পাবো তাই 2 ফ্যাক্টরিয়াল লিখতে পারি। আর এখানে দুইবার ডিফারেনশিয়াল, অর্থাৎ ডি স্কোয়ার ভাগ ডি জেড স্কোয়ার এফ জেড ইকুয়াল টু এ, এটা করলাম। যদি এটাকে আমরা পুনরায় ডিফারেনশিয়াল করি, এটাকে যদি আমরা পুনরায় যদি ডিফারেনশিয়াল করি, তাহলে আমরা যেটা পাবো এখানে জেড মাইনাস এ আছে, কিউব আছে, জেড মাইনাস এর কিউব, এখানে জেড মাইনাস এর পাওয়ার পাবো 4, আর এখানে যেহেতু এটাকে যদি ডিফারেনশিয়াল করি, তাহলে এই 2 টা আগে থেকে এখানে ছিল, এই 2 টা এখানে ছিল, তাহলে -3 চলে আসবে। আমরা যদি এটাকে দেখি খেয়াল করে, এটাকে যদি আমরা খেয়াল করে দেখি, তাহলে 2 এখানে থাকতেছে, এখানে পাওয়ার গুণ পাওয়ার 1 -3 এফ জেড মাইনাস এ এর এখানে 3 ছিল, এখানে চলে আসছে 4, আবার একে ডিফারেনশিয়াল করলে -1 পাওয়া যাবে, এভাবে পেতে পারি। আর এখানে দুইবার ডিফারেনশিয়াল ছিল, আরেকবার ডিফারেনশিয়াল করলে এখানে 3 বার ডিফারেনশিয়াল চলে আসবে। আর এই সমীকরণকে যেহেতু 2 গুণ -3 গুণ -1 করলে আমরা 6 পাবো, এটাকে 3 ফ্যাক্টরিয়াল আকারে লিখতে পারি। এটা সমীকরণে পরবর্তীতে এই 6 টাকে আমরা 3 ফ্যাক্টরিয়াল আকারে লিখতে পারি। তাহলে এফ জেড মাইনাস এর 4 সমান লিখতে পারি 2 পাই আই 3 ফ্যাক্টরিয়াল, এখানে 3 বার ডিফারেনশিয়াল এফ জেড, আর এখানে জেড ইকুয়াল টু এ। তাহলে এই সমীকরণকে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর সমীকরণ, একে যদি সাধারণভাবে লিখি, তাহলে আমি লিখতে পারতেছি যে জেড মাইনাস এ, এখানে জেড মাইনাস এ যেহেতু রয়েছে, এখানে জেড মাইনাস এ, আর এখানে পাওয়ার আছে 4, এখানে আমরা এন দিয়ে দিলাম, এর সাথে সামঞ্জস্য করি, তাহলে 2 পাই আই এখানে বসে গেছে, যেহেতু এখানে 3 ফ্যাক্টরিয়াল, তাহলে আমরা এখানে n-1 লিখতে পারি, এখানে 4 এখানে 3, তো এখানে n হলে এখানে হবে n-1, এখানে 4 এর কারণে এখানে এক পাওয়ার কমে গেছে ডিফারেনশিয়াল, তাহলে আমার ডি বাই ডি জেড এর n এর মান থেকে পাওয়ার 1 কমে যাবে, আর হচ্ছে এফ জেড মাইনাস, এখানে সিঙ্গুলার বিন্দু মান বসাই দেব। যদি আমরা n এর স্থলে n+1 লিখতে পারি, এটার সাধারণ আকারে লিখতে পারি, তাহলে আমার সমীকরণটা বুঝতে আরো সহজ হবে। তাহলে আমরা n এর জায়গায় n+1 বসাবো, n এর জায়গায় n+1 বসালাম এখানে, তাহলে 2 পাই আই n+1, এখানে যদি n এর জায়গায় আমি n+1 বসাই দিই, তাহলে পাবো হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, এখানে n এর জায়গায় যদি n+1 বসাই দিই, তাহলে পাবো dn বাই dzn এফ জেড ইকুয়াল টু এ। ইহাই হচ্ছিল 5 ও 6 নং, এটি হচ্ছিল আমাদের 25 সমীকরণের বর্ধিত রূপ। এর 1 নম্বর সমীকরণ
1 নম্বর সমীকরণ যেটা আমরা প্রথমে লিখছি এটা হচ্ছে আমাদের সাধারণ সমীকরণ। আমরা আরো ২-১ টি মান বের করার চেষ্টা করি। যেখানে একটা ক্লোজ ইন্টিগ্রালে দেয়া আছে z² ভাগ হচ্ছে z-2 dz। এখানে একটা কার্ভ একটা মান দেয়া আছে z=3 অর্থাৎ 3 ব্যাসার্ধ বিশিষ্ট একটি কার্ভ। যদি আমরা এই কার্ভটিকে লিখি, এখানে যে 30 1 2 3 30 এখানে আছে y অক্ষে 0, তারপর আছে 3 x 3, তারপরে -30 এখানে 0 -3। যেহেতু এখানে z equal to এখানে সিঙ্গুলার বিন্দু হবে, এখানে সিঙ্গুলার বিন্দু হবে z equal to 2, সিঙ্গুলার বিন্দু হবে z equal to 2। আমি আবারও বলতেছি সিঙ্গুলার বিন্দু হচ্ছে যে মানের জন্য হরের মান শূন্য হয়। যেহেতু এটা 3 এর মধ্যে আছে, এটা ব্যাসার্ধ 3 আর এটা আছে 2 এর মধ্যে আছে, তাহলে অবশ্যই এটি কার্ভের মধ্যে অবস্থিত। আমাদের কার্ভের মধ্যে অবস্থিত কিন্তু এটা আমাদের প্রথম খেয়াল রাখতে হবে। পরবর্তীতে আমরা দেখি এটি সমাধান কিভাবে করা যায়। আমরা জানি যে এটা প্রথমে কচি সমাকলন সূত্র থেকে 2πi বসাই দেয় এখানে। আর এখানে z এর মান সিঙ্গুলার বিন্দু বসাবো, z equal to 2 বসাই দেবো। আর এখানে z² বসাবো, z² বসাবো। যেহেতু এখানে আমাদের পাওয়ার নাই, এখানে আমাদের কোনো পাওয়ার নাই, তাহলে আমি পাওয়ারটাকে 1 মনে করি। তাহলে আমাদের ডিফারেনশিয়াল একবারই হবে। তাহলে এটা ডিফারেনশিয়াল 1 হওয়ার যেটা 0 আছে, 10⁻0 মানে হচ্ছে 1, তাহলে z²। z equal to -2 বসাই দেবো। তো 2πi, এখানে z এর মান আমরা 2 বসাই দেবো। তাহলে পাচ্ছে আমরা 8πi। এভাবে একটি সমাধান আমরা দেখালাম। আমরা আরেকটা সমীকরণ যেটা আমরা দেখায় আসছি, পুনরায় আমরা একটু বলি। এখানে কচি সমাকলন সূত্র প্রয়োগ করে দেখাতে হবে e2z+1 dz = 8πi/3²। এখানে একটি কার্ভের মান দেয়া আছে একটা মান দেয়া আছে z = 3 অর্থাৎ 3 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট। 3 ব্যাসার্ধ আবার একটা চিত্র আঁকলাম এখানে। আর এখানে সিঙ্গুলার বিন্দু z +1, তাহলে এখানে সিঙ্গুলার বিন্দু হবে z -1, যেটা এই এটা 3 মিটার, এখানে -1 এখানে অবস্থিত হতে পারে। এটা -1 অর্থাৎ এই কার্ভের মধ্যে অবস্থিত। কার্ভের মধ্যে অবস্থিত না হলে কচি সমাকলন সূত্র প্রযোজ্য হয় না। এখন বিন্দুতে সিঙ্গুলার বিন্দুতে ফাংশন হচ্ছে অ্যানালিটিক, কিন্তু এটাকে ডিফারেনশিয়াল করা যাবে না। তাহলে -1 কার্ভের ভিতরে অবস্থিত হয় কচি সমাকলন সূত্র থেকে আমরা পাই। আবার আমরা একটু এই জিনিসটা যেহেতু আমরা করে আসছি আরেকবার বলি, যে এখানে কচি সমাকলন সূত্র হিসেবে বসায় দিলাম। তাহলে এখানে n এর পাওয়ার আছে 4, তাহলে এখানে আমাদের n-1 3 ফ্যাক্টোরিয়াল। এখানে পাওয়ার আছে 4, ডিফারেনশিয়াল হবে 3 বার। আর যেহেতু n-1 e2z বসায় দিলাম, z equal to -1, এটাকে যদি আমরা করে আসি তাহলে 8 e2z z equal to -1 বসালাম। যেহেতু এখানে এই মানটাই আমরা এখানে পাবো 8πi/3 e2z z equal to -1 যদি আমরা করি তাহলে পাবো 8πi/3 এটা একটা সমীকরণ। কচি সমাকলন সূত্র থেকে আমরা আরেকটা সমাধান বের করার চেষ্টা করি, যেখানে z এর মান আছে 2, তাহলে আমরা লিখতে পারবো fz = আগে আমরা ধরে নিই z+2 z-1 z-2 dz ধরে নিই। তাহলে আমরা দেখব যে এখানে সিঙ্গুলার বিন্দু কত কত। এখানে আমি দেখতে পাচ্ছি যেটা z এর মান যদি 1 হয় তাহলে হরের মান 0 হয়। z এর মান যদি 2 হয় তাহলেও হরের মান 0 হয়। তাহলে আমাদের সিঙ্গুলার বিন্দু পাওয়া যাবে z equal to 1 এবং 2, এবং দেখা যাচ্ছে এই z এর মান 2 অর্থাৎ যেটা 2 মিটার বা 2 একক বিশিষ্ট ইউনিট, ইহার মধ্যে z1 এবং z2 দুটাই অবস্থিত, তো কার্ভের মধ্যে অবস্থিত। এবার এই সমীকরণটা সমাধানের জন্য আমাদের একটু সাজাইতে হবে। যেহেতু z² + z-1 হরে আছে z-2, এটিকে যদি আমরা সমাধান করে আসি 1/, এটাকে যদি আমরা এইটুকু আমরা খেয়াল করি আগে, এটিকে বসাবো 1/z-1 z-2, এটাকে যদি আমরা এইভাবে লিখি, আলাদা করে লিখতে পারি z-2 z-1 1/z-2 -1/z-1,
এটা যদি আমরা করি তাহলে z - 1 - z +2 অর্থাৎ 1/z - 1 z - 2 অর্থাৎ এই অনুসারে এই অংশের মানটা আমরা এখানে বসাতে পারি। তাহলে পরবর্তীতে আবার এর সাথে এটা গুণ আছে, এর সাথে এটা গুণ আছে। দুটোকেই আমরা এই লাইনটায় তো রাখা দরকার ছিল। পরবর্তী লাইনে আমরা রেখে আসলাম। z² +2 এর নিচে z - 2, z² +2 এর নিচে z - 1। এবার কচি সমাকলন সূত্র থেকে আমরা জানি যে আগে 2πi বসাই দেব। আর z = সিঙ্গুলার বিন্দু z -2 আছে, z = আমরা 2 বসাই দেব এখানে। আর এখানে এই ফাংশন fz এখানে বসাই z² +2। একইভাবে এখানে দ্বিতীয় অংশ 2πi এখানে z +1 বসাই দিলাম। আর z² +2 এটা আছে আমাদের fz এখানে লিখে দিলাম। তাহলে আমরা 2πi 2² z এর মান আমরা 2 বসাই দেব। 2² +2 2πi এখানে z এর মান আমরা 1 বসাই দেব। তাহলে আমরা পাবো আসলে এখানে 12πi - 6πi। এটা করলে আমরা পাবো 6πi। এটি হচ্ছে আমাদের কচি সমাকলন সূত্র এবং এর প্রয়োগ। আজকের মতো এখানে শেষ করি। ধন্যবাদ।